ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম নোটস। তো দেখো, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সটা হলো, তো জানি এসএসটির একটা পার্ট রাষ্ট্রবিজ্ঞান, এখানে এস হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা, দুইটা চ্যাপ্টার আছে সিলেবাস, প্রতিষ্ঠানসমূহের কাজ আর গণতান্ত্রিক অধিকার সমূহ। তো মেইন কথা হচ্ছে যে তোমরা পরীক্ষার রুটিন দিয়ে দিছে, তোমরা জানো নেক্সট মান্থে মানে ফেব্রুয়ারিতে 10 তারিখ, 10-12 তারিখের দিকে 10 তারিখ দিয়ে দিছে। হ্যাঁ, তো 10 তারিখ হইলে আমরা 5 তারিখ থেকে ইংলিশ পড়তে হইব, মানে 5 তারিখ হিসাব করতে হইব, 5 তারিখ, ঠিক আছে? তো আজকে অলরেডি 15 তারিখ এই মাসের, আর আছে 15 দিনের দিকে, 5 মানে 20 দিন সময় আছে। 20 দিনে হিসেবে একদম নতুন করে সব শেষ করতে হইব, কিন্তু এটা ভাবতে হইব যে 20 দিন আমরা সিলেবাস শেষ করতে হইব। এখন যদি আগে মতো 10টা শিখবা 20টা শিখবা এমনি করে পড়ো, তাহলে জীবনও শেষ করতে পারতো না। আমি না, কোনো মাস্টার শেষ করতে পারতো না, ঠিক আছে? দেখো, যেমন প্রথম চ্যাপ্টার যেটা, এটার মধ্যে 2 মানে তোমরা যে যে কোশ্চেনগুলো শিখতে হইব এমনি বুঝো, ঠিক আছে? 1 নাম্বার, ভারতের আকস্মিক ব্যয় তহবিল কাকে বলে? আমি শব্দ বুঝে দিতে আসি, বেশি করে পড়াটা শব্দ বুঝে দিতে আসি অ্যাটলিস্ট, তাইলে কারণ নাইলে আছে না সময়ও পাইতা না জীবনেও, মানে সিলেবাস অর্ধেকও শেষ হতো না। অর্ধেক বলে আমি অর্ধেক শেষ করুম, এটা হাফ ইয়ারলির মতো না যে 2 মাস 3 মাস সময় পাইছ, এটা আর 20 দিন সময় আছে, এই 20 দিনেই সব শেষ করতে হবে। ভারতের আকস্মিক ব্যয় তহবিল, আকস্মিক মানে হঠাৎ, ব্যয় তহবিল মানে খরচ করার যে তহবিল ভান্ডার, এটা কাকে বলে? তো আকস্মিক মানে যে কী হঠাৎ করে কী ঘটতে পারে আমরা সমাজে, হঠাৎ করে আমরা সমাজে খরা হইতে পারে, মানে যেখানে বৃষ্টি নাই, বন্যা মানে ওভার বৃষ্টি, ভূমিকম্প মানে মাটি কাঁপা উঠবো, মহামারী মানে মানুষের খাইতে পাইতে পারতো না। এই জিনিসগুলো হলে প্রভৃতি অনিশ্চিত অবস্থার মোকাবিলা করার জন্য পার্লামেন্ট যে বিশেষ তহবিল গঠন করে তাকে আকস্মিক ব্যয় তহবিল বলে, ঠিক আছে? এটা শিখবে কষ্ট করে। 2 নাম্বার, কিচেন ক্যাবিনেট বলতে কি বুঝো? কিচেন ক্যাবিনেট মানে কিচেন তো রান্নার রুম, রান্নাঘরের রুম এরকম। তো প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একদম মেন তোমরা সবাই বুঝবা, কিন্তু আমি সবাই জিজ্ঞামো আবার, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের জন্য মানে প্রধানমন্ত্রী ভারতের সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তারপরেও মেন যে সিদ্ধান্তগুলি এগুলি নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত 2-3 জন মন্ত্রীকে নিয়ে গঠিত ছোট্ট একটা আভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে, একে কিচেন ক্যাবিনেট বলে। এইরূপ ক্যাবিনেট প্রধানমন্ত্রী তার একান্ত অনুগত মন্ত্রীদের পরামর্শকে বিশেষ গুরুত্ব দেন, মানে একদম প্রধানমন্ত্রীও তার একান্ত বিশ্বস্ত 2-3 জন মন্ত্রীরা নিয়ে একটা ছোট্ট একটা ক্যাবিনেট গঠন করে, মানে একটা মন্ত্রিসভা গঠন করে, যেটা প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেও 2-3 জনের সাথে আলাপ আলোচনা করব, তারপরে সিদ্ধান্তটা নিব। এবার তোমরা মতো করে শিখবা। 3 নাম্বার, ভারতের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের কিভাবে অপসারণ করা যায়? বিচারক যে বিচার করে, একদম মেন জাজ থাকে না, সবাই তারে কব, দুটো পক্ষের মানুষ কব যে স্যার এইজনে আমার এমন করছে, আরেকজনে কব স্যার এইজন আমার এমন করছে, বিচারকে সিদ্ধান্ত দিব না, নির্দেশ দিব, জেল হবো না ফাঁসি হবো না টাকা জরিমানা হবো। এই যে হাইকোর্ট মানে হলো আমাদের ভারতবর্ষ টোটাল কয়টা ভাগ আছে? মনে করো 28টা ভাগ আছে, মানে কি 28টা রাজ্য আছে। তো পুরো ভারতের সবচেয়ে বড় বিচারালয় হলো সুপ্রিম কোর্ট, কিন্তু প্রত্যেক রাজ্যেও আবার বিচারালয় আছে। রাজ্যের প্রধান বিচারালয়ের নাম হলো হাইকোর্ট, বুঝছো? হাইকোর্টের বিচার সুপ্রিম কোর্টের পার্থক্য, হাইকোর্ট হলো একটা রাজ্যের সবচেয়ে বড় আদালত, আর সুপ্রিম কোর্ট হলো একটা দেশের সবচেয়ে বড় আদালত। তাহলে প্রশ্ন হলো, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের কীভাবে অপসারণ করা যায়? পার্লামেন্টের উভয় কক্ষের, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা আর কি, উভয় কক্ষের 2/3 সদস্যের সমর্থনে গৃহীত ইমপিচমেন্ট বা মহাবিচারালয় বিচারের মাধ্যমে হাইকোর্টের বিচারপতি অপসারণ করা যায়, মানে 2/3 সদস্যের সমর্থনে। 2/3 মানে
2/3, তৃতীয়াংশ মানে 3, 2/3 মানে 2, 3 ভাগের 2 ভাগ মানুষের যদি কয় যে ঠিক আছে এটারে এবার আর এটার বিচারক দরকার নাই অন্য তুলনা, তাহলে তখন তারা অপসারণ করতে পারবে। এবার কোন 3 জন, এটা হবে না পার্লামেন্টের উভয় কক্ষের। এবার সব মানুষটা আবার পার্লামেন্টের উভয় কক্ষে মিলে ধরো সাপোজ ধরো 60 জন আছে, 60 জন, তাহলে 3 ভাগ করলে 20 ভাগ 20 ভাগ 20 ভাগ, 20-এ 20 40, 40-এ 20 60, এর মধ্যে এই 3 ভাগের মধ্যে 2 ভাগ মানে 20-এ 20 40, এই 3 ভাগের মধ্যে 2 ভাগ মানে 60 জনের মধ্যে 40 জনে যদি কয় যে না ঠিক আছে তারে এতান করে দাও, এই বিচারকটারে পাল্টাই দাও, তাইলেই একমাত্র সম্ভব হবে আর কি। এটাই 3 ভাগের 2 ভাগ আর কি, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ। 4 নম্বর, স্মারকলিপি কাকে বলে? স্মারকলিপি বলতে বোঝায় কোনো সংস্থা বা সংগঠন কিংবা সরকার কর্তৃক এমন একটি লিপি যা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আদেশ বা নির্দেশ লিপিবদ্ধ করে। স্মারকলিপি বলতে বোঝায় কোনো সংস্থা বা সংগঠন বা সরকার কর্তৃক এমন একটি লিপি, সেটা এদের বুঝছে স্মারকলিপি। লিপি মানে একটা বই আর কি, কাগজের বই, যেটাতে আমরা যে কোনো নিয়ম নীতি, মানে একটা কোম্পানি কীভাবে চলবো এই কোম্পানির নিয়ম নীতিগুলি সব কিছু লেখা থাকে আর কি, এটাই স্মারকলিপি। ঠিক আছে, বুঝছো? তাহলে এর হচ্ছে স্মারকলিপিকে বলে, এর পর্যন্ত তো কাকে বলাটা এনে হয়ে যাবে। স্মারকলিপি বলতে বোঝায় কোনো সংস্থা বা সংগঠন কিংবা সরকার কর্তৃক, মানে সংস্থা নয় এটা, মানে কোনো একটা ধরো আমি একটা মোবাইলের কোম্পানি খুলুম, তাহলে আমার একটা সংস্থা, সংগঠন খুলুম, সংগঠন বা সরকার কর্তৃক বা সরকারের দ্বারাও হইতে পারে, কর্তৃক মানে এগুলোর দ্বারা, এই তিনটার দ্বারা, সংস্থার দ্বারা বা সংগঠনের দ্বারা বা সরকার কর্তৃক এমন একটি লিপি, এমন একটা বই আর কি, লিপি মানে বই, যার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আদর্শ নির্দেশ লিপিবদ্ধ করে। নির্দিষ্ট পদ্ধতি অনুসারে বলতে আমরা সিরিয়াল ধরে এলোমেলো করে লিখতাম না, সিরিয়াল ধরে পদ্ধতি অনুসারে আদেশ বা লিপি নির্দেশগুলো লিপিবদ্ধ করে রাখো, এটারই কোনো স্মারকলিপি। ঠিক আছে, তো সুস্মিতা তোমরা বুঝলে হ্যাঁ কইও, তাহলে বুঝলাম যে বুঝো। এবার 5 নম্বর, গণতন্ত্রে বিরোধী দলের দুটি ভূমিকা লেখো। এবার আমি হচ্ছে বিরোধী দল কারে কয়। হ্যাঁ, একটা রাজ্যে, আমরা ত্রিপুরা রাজ্যের কথাই কই, প্রধান শাসক দলকে বিজেপি, ঠিক আছে, তার পিছনে তার এগেনস্টে অনেক দল থাকতে পারে, যেমন টিএমসি তৃণমূল থাকতে পারে, সিপিআইএম থাকতে পারে, ঠিক আছে, কংগ্রেস থাকতে পারে। এবার শাসক দলের বিরুদ্ধে যত দল থাকবো, এই দলের মধ্যে যে দলটা সব থেকে শক্তিশালী ওই দলটার কোন বিরোধী দল। কি কইছি, শাসক দলের বিরুদ্ধে যে দলগুলো থাকবো ওই দলগুলির মধ্যে যে দলটা সব থেকে শক্তিশালী থাকবো বা সিট বেশি পাবো ওই দলটার কোনো বিরোধী দল। বুঝছো নি? ক্লিয়ার তো? তাহলে সবগুলির একসাথে বিরোধী দল পাওয়া যায়, তবে মেন বিরোধী দল হলো যেটা সব থেকে বেশি ভোট পাইছে এটা। এবার গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা, দুটি ভূমিকা লেখো তোমরার মতে। যেমন তোমার মতে কষে একটা রাজ্যে বা দেশে বিরোধী দল থাকা ভালো না খারাপ? ভালো। ভালো। ধরো বিজেপি চলের, সিপিএম এর লোকও কিছু কিছু থাকা ভালো না খারাপ? খারাপ। খারাপ। তোমার হিসেবে ভালো না খারাপ? তোমার হিসেবে আচ্ছা আমি কই আমার হিসেবে ভালো, আমার ন প্রকৃত অর্থে ভালো। এবার কি লাগে আমি কইতাছি, দেখো এটার উত্তরে এখানে পাবো আমরা। ধরো আমি কই ধরো শুধু বিজেপি যদি শাসন করে, শুধু ধরো বিজেপি শাসন করে, ঠিক আছে, তো মানে তারার বিপক্ষে লাগন না কেউ নাই। বিজেপি জানে যে আমরা ভালো করলেও আমরাই ভোট পাবো, খারাপ করলেও আমরা ভোট পাবো, কারণ তোমরা করছো না সিপিএম টিএম কেউ নাই, না থাকলে ভালো, মানে কেউ নাই। তাহলে এবার হেতারা কী করবো জানো নি, বিন্দাসভাবে টাকা টুকা মারব, এরপরে শাসন ঠিক করে করতো না, সরকার ঠিক করে চালাইতো না, মানুষের উন্নতি করতো না, কারণ তারা তো জানে যে আমরা পিছনের লাগন্য বিরোধী দল নাই, সিপিএম কংগ্রেস নাই, তো ওই জায়গাতে তখন তারা শাসনটা ঠিক করে করতো না। তারা জানে যে তারা ঠিক করলেও আবার আইব, ভুল করলেও আবার আইব। কিন্তু যখন পিছন দিয়ে বিরোধী দলগুলি ঠেলবো, তারা যখন ঠেলবো তোমরা এটা করতেছো না, সেটা করতেছো না, উন্নতি করতেছো না, মানুষের সেবা করো না,
জিনিসের দাম বাড়াই দিছ, যখন মাত্র এরা ভুলগুলি ধরবো শুধু, তখন এই দলটা জনগণের উন্নতির লক্ষ্যে কাজ করব। কারণ তারা জানা থাকবো যে আমরা যদি তখন ঠিক করে কাজ না করি, তাইলে ওই বিরোধী দলগুলি তারার ভুলগুণ মানুষের কই দিব, তখন আমরা ভোট পাইতাম না। বুঝছো নি? তখন এই দলটা ভালো করলে আমরা জনসাধারণের লাভ হয়ে যাবো আলটিমেটলি। বুঝছো তো? এর লেগা একটা রাজ্যে বা যে কোনো জায়গাত বিরোধী দল থাকা ভালো। বিরোধী দল থাকলে কম্পিটিশন হবো, কম্পিটিশন হলে রাজ্য উন্নত হইব। যে দলটা শাসন করবে সেই দলে একদম ডরা ডরা কাম করব, এরপরে ওই দলটা মানুষের সাথে উন্নতি করব, আলটিমেটলি দেশের উন্নতি হবো। কিন্তু বিরোধী দল না থাকলে একঘেয়েমি চলে যাবো, ঠিক করে তেমন করতো না, এরকম আর কি। একটা স্কুলে হেডমাস্টার না থাকলে অন্য মাস্টারের কোনো জীবনে ঠিক করে ক্লাস করাতো না। ও হেডমাস্টার যদি কিছু কয় তখন কাজ করাবো। সে একটা রাজ্যে বিরোধী দল থাকলে মানে মানুষের আমরা যাইরে কইতে পারবো না সরকারের যে এটা করা পারতাম না, কিন্তু সিপিএমে কইতে পারবো একটা মিটিং মিছিল কইরা যে এই দলটা এইটা করেন না সেটা করেন না। তো বিরোধী দল না থাকলে কইব কেটা, সরকারের ভুলেরই ধরবো কেটা? এর লাগে বিরোধী দল থাকা ভালো। বুঝছো তো? তো প্রশ্ন, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা কিতা? তাহলে লেখুম বিরোধী দলের ভূমিকা। হ্যাঁ, বিরোধী দলের ভূমিকা ভারতের সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা যথেষ্ট আছে। কারণ তারাই দ্বিতীয় বৃহত্তম দল। কারণ প্রথম বৃহত্তম দল তো শাসন করে, এবার বিরোধী দল এসে দ্বিতীয় বৃহত্তম দল। বিরোধী দল নানা রূপে সরকারকে প্রভাবিত করে। 1 নম্বর, তারা সরকারকে দায়িত্বশীল ও জবাবদিহি করতে বাধ্য করেন। সরকারকে দায়িত্বশীল ও জবাবদিহি করতে বাধ্য করেন। মানে সরকারে ধরো 5 লক্ষ টাকা আইছে কেন্দ্রের তুন, সরকারে 5 লক্ষ টাকা খরচ করছে নি ঠিকভাবে, এটা জবাবদিহি করতে বাধ্য করেন বিরোধী দলে ফেস ধরবো যে তোমরা এটা ঠিকভাবে কাজে লাগাইছো না, তোমরা ভাগ করে খাই এলেছে শুরু করি। সরকারের উপর চাপ সৃষ্টি করে কাজের গতি ত্বরান্বিত করব। তারা সরকারের উপর চাপ সৃষ্টি করব যে কাজ করেন না, এটা কয়ে চাপ সৃষ্টি করে তারা কাজের গতিটা বাড়াই দিব, ত্বরান্বিত করে দিব। জনগণের হয়ে বিরোধী দল সরকারের নিকট প্রশ্ন উত্থাপিত করব। আমরা মানুষের হইয়া বিরোধী দলটা সরকারের কাছে প্রশ্ন দিব যে তোমরা কি এটা করতেছো নাকি, ঠিক আমরা কি উন্নতি হইতেছে নি, এমন করে প্রশ্ন দিব। সরকারের ত্রুটিগুলি মানে ভুলগুলি নির্দেশ করে তার সংশোধনের সুযোগ করে দিব, মানে ভুলগুলি ধরে দিব। আলটিমেটলি কি বুঝছি, আরও আছে সরকারের নীতির বিরুদ্ধে কাজগুলো সমালোচনা করে জনগণকে ওয়াকিবল করে। ওই সমালোচনা করব যে বিজেপি ভালো নাই, জানো নি তোমরা সামনে পর বিজেপির ভোট দিও না, এনে যে এমনি করে হেমনে করে, এবার দিয়ে কইলে আস্তে আস্তে বিজেপি সরকারে আস্তে আস্তে এতানবো আর কি। বুঝছো নি? এর লেগে বিরোধী দল থাকা ভালো। 6 নম্বর প্রশ্ন, অনাস্থা প্রস্তাব কাকে বলে? লোকসভায়, এবার লোকসভা রাজ্যসভা কারে কয়? দেখো, লোকসভা হলো যে আমরা রাজ্যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে ভোট হয়, যদি 18টা হয়েছে, আবার 23 হবো, আবার 28 হবো, কয় না? মানুষের কোনো 28 শেষ বিজেপি সিপিএম আইবি। এই যে 5 বছর অন্তর যে ভোট হয় এটির নাম হচ্ছে বিধানসভা। বুঝছো নি? আমরা ত্রিপুরা রাজ্যে মানে রাজ্যে যে ভোট হয় এটির কম বিধানসভা। বিধানসভার ফলে কি গঠন হয়? মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? কারণে দেখি মুখ্যমন্ত্রী গোট। বিধানসভার ফলে মুখ্যমন্ত্রী গঠিত হইব। ঠিক আছে? এবার বিধানসভায় কয়টি আসন থাকে? সব থেকে বেশি আসন থাকবো বিধানসভা, কারণ বিধানসভা রাজ্যে হইব। আমরা ত্রিপুরা রাজ্য অনেক বড়। ত্রিপুরা রাজ্যে একদম ত্রিপুরা রাজ্যটা 60টা ভাগে ভাগ করছে। 60টা আসন ত্রিপুরা রাজ্যে। 60টা আসনের মধ্যে 30টা বেশি 31টা আসন যে দল জিতবো সেই দলের থেকে একজন মুখ্যমন্ত্রী হইব। এবার প্রধানমন্ত্রী হইব কেমনে? যত রাজ্য আছে 28টা রাজ্য আছে না, সব রাজ্যের তো 2টা 3টা 4টা করে সিট লইয়া একটা বড় সিট, ধরো 200 সিটের একটা ভোট হইব। তখন ওই সিটের মধ্যে যে বেশি সিট পাইব সেই দল থেকে প্রধানমন্ত্রী হইব। এবং ওই প্রধানমন্ত্রী হবার লাগা সারা ভারতের সব রাজ্য থেকে যে ভোট হইব এটার কম হয়েছে লোকসভা, এটার কম লোকসভা। এবার লোকসভায় যে প্রার্থীগুলি দাঁড়ায় তারারে কমু সাংসদ, আর বিধানসভায় যে প্রার্থীগুলি দাঁড়ায় হেরারে কমু বিধায়ক। আমরা কই না বিধায়ক?
শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক, এরকম রাজ্যের মধ্যে যে লোকসভা বিধানসভা হইব এটির যে প্রার্থীগুলো আছে এরকম বিধায়ক আর দুইজন থাকে যারা নাকি কেন্দ্রে লোকসভায় তাই ওই একবার যে প্রতিমা ভৌমিক গেছিল মনে ছিল নি, এটা হয়েছে প্রতিমা ভৌমিক। এবার লোকসভায় দুজন আছে, একজন যেমন বিপ্লব কুমার দেব, হে এবার লোকসভায় দাঁড়াইছে, বুঝছো নি? তো এবার কথা হয়েছে যে এই দুজন হচ্ছে লোকসভায় থাকে, মানে যেটা সাংসদ নামে পরিচিত। তাহলে লোকসভায় যে মানুষগুলো থাকে এরকম সাংসদ, আর বিধানসভায় যেগুলো থাকে এরকম বিধায়ক। লোকসভায় সরকারের নীতি ও কর্মসূচি সম্পর্কে আস্থার অভাব জ্ঞাপন করে যে প্রস্তাব আনা হয় তাকে অনাস্থা প্রস্তাব বলে। লোকসভায় সরকারের নীতি ও কর্মসূচি সম্পর্কে আস্থার মানে বিশ্বাসের অভাব আছে এটা কইয়া যে প্রস্তাব আনা হয় এরকম অনাস্থা প্রস্তাব। সম্পাদিত কার্যাবলীর জন্য মন্ত্রিপরিষদকে লোকসভার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। মানে সম্পাদিত কার্যাবলীর জন্য মানে সবাই একসাথে কাজ করার জন্য মন্ত্রিপরিষদকে মানে যে দুজন তিনজন করে মন্ত্রী যাবো কইছে না, হেঁটিরে লোকসভার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকতে হবো, আমরা সবাই এক থাকতে হবো, সব রাজ্যের মানুষ। এটি মন্ত্রিপরিষদের কাজে সন্তুষ্ট হতে না পারলে, এবার মন্ত্রীগুণের কাজে ঠিকভাবে সন্তুষ্ট না পারলে মন্ত্রিপরিষদের বিরুদ্ধে লোকসভা অনাস্থা প্রস্তাব আনা হয়। অর্থাৎ এই লোকসভায় সব যত মন্ত্রীগুণ আছে ঠিক করে কাজ না করলে এটার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়, এবং সেই অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। এবং যে অনাস্থা প্রস্তাব আনবো ওইটা আবার যদি মানুষের ভোট বেশি হয়ে যাগোয় তখন যে মন্ত্রীটি আছে সাংসদটি এটিতে পদত্যাগ করতে হইব। প্রসঙ্গক্রমে উল্লেখ রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলেও মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয় না রাজ্যসভায়, কিন্তু লোকসভায় অনাস্থা প্রস্তাবটি গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হইব। এটা একটু মুখস্থ করলে এটা তো বুঝতে না। তারপরে 7 নাম্বার মূল মন্ত্রিপরিষদে কয় ধরনের মন্ত্রী থাকে? 3 ধরনের। হ্যাঁ, ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী। মুখস্থ, ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী। এবার ক্যাবিনেট মন্ত্রী কিতা করে, রাষ্ট্রমন্ত্রী কিতা করে, উপমন্ত্রী কিতা করে, একটু শিক্ষা লাগবে। 8 নাম্বার ভারতের রাষ্ট্রপতি কিভাবে কাদের দ্বারা নির্বাচিত হয়? রাষ্ট্রপতি। ঠিক আছে, একটা দেশের নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি। নিয়মতান্ত্রিক প্রধান কোন নিয়মে চলবো, কিভাবে চলবো, প্রধানমন্ত্রীটা মেন শাসন করব, ঠিক আছে, প্রকৃত শাসক। আর নিয়মতান্ত্রিক করলে রাষ্ট্রপতি। আর সেম একটা রাজ্যেও নিয়মতান্ত্রিক প্রধানকে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী না রাজ্যপাল। প্রকৃত শাসক হলে মুখ্যমন্ত্রী, আর নিয়মতান্ত্রিক প্রধান হলে রাজ্যপাল, আর দেশের হলে রাষ্ট্রপতি। সংবিধানের 54 নং ধারা অনুসারে বিস্তার ধারা থাকে 10 নং, 11 নং, 12 নং, এরকম 54 নং ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি এক পৃথক নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন। এটা ওই লোকসভা বিধানসভা হিডির মতো না, পৃথক একটা সংস্থা দ্বারা নির্বাচিত হইব। এই নির্বাচক সংস্থা, হ্যাঁ, নাম্বার সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ এবং অঙ্গরাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্যগণদের নিয়ে গঠিত হয়। বুঝছেন কি কইছে? সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ মানে উচ্চ কক্ষ নিম্নকক্ষ থাকে না, এই দুটো কক্ষের মানুষগুণ এবং অঙ্গরাজ্যগুলির মানুষগুণ অঙ্গরাজ্যে, যেমন ত্রিপুরার যে বিধানসভা হয় না, এই বিধানসভায় যে দলটা জিতবো ওই দলের যে বিধায়কগুণ আছে এই হিগুণ নিয়া, তাহলে 3টা জায়গার তো নাইব মানুষ। 1 নম্বর সংসদের উচ্চকক্ষ লোক, নিম্নকক্ষ লোক, মানে রাজ্যসভা উচ্চকক্ষ হলো রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। এই রাজ্যসভা আর লোকসভার মানুষগণ নিয়া এবং অঙ্গরাজ্যে আবার যে জিতবো যে দলটা এই দলের যে বিধায়কগণ এই বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হবে একটা সংস্থা। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি গোপন ব্যালটের ব্যবস্থা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অনুসরণযোগ্য। এবার একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি ও গোপন ব্যালটের ব্যবস্থা মানে যে মানুষগুণ এটি তারা আলাদা গোপনভাবে সরকারের গোপনভাবে ব্যালটের ভোটের মাধ্যমে মানে একটা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করব, যেটা আমরা জানতাম না। বুঝছো নি? এইভাবে প্রশ্ন হয়েছে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় আর কি। এবার কাদের দ্বারা 3টা মানুষের দ্বারা, সংসদের উভয় কক্ষের দ্বারা মানে লোকসভা রাজ্যসভার দ্বারা, আরও অঙ্গরাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। 9 নাম্বার রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা বলতে কি বুঝো? বিস্তৃত ক্ষমতা থাকে, রাষ্ট্রপতির ক্ষমতা বিস্তার থাকে। যেমন কি আমি তোমরা দেখাই। 1 নাম্বার সামরিক ক্ষমতা, বুঝছো নি? আরও আছে
আর একটা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা, বুঝছো নি? মানে কি কি শাসন করতে পারবো। সামরিক ক্ষমতা কি কি? সামরিক মানে একটা দেশের একদম পুলিশ, আর্মি, বিএসএফ এডি যত শাসন করব, একদম নৌবাহিনী টাইনি এডির কয় সামরিক। এই সামরিক ক্ষেত্রে তার কি কি অধিকার আছে? সংবিধান অনুসারে রাষ্ট্রপতি দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। প্রতিরক্ষা বাহিনীর মানে ওই সেনাবাহিনীর আর কি একজন সর্বাধিনায়ক, মেন নায়ক। এদের বেতন বাড়াবো না কমাবো, এটা রাষ্ট্রপতির উপর নির্ভরশীল। সংবিধান সেনাবাহিনীর সকল দায়িত্ব ও কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর কইছে, তোমার উপর দায়িত্ব। সংবিধানে কইছে আর কি। তিনি স্থল মানে মাটি, বিমান মানে আকাশ, নৌবাহিনী মানে জলের প্রধানদের নিয়োগ করেন তিনি। তিনটা জিনিস তিনি নিয়োগ করেন। তিনি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় প্রতিরক্ষা মানে ওই কোশ্চেন আর্মি বিএসএফ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। ওই কমিটির সিদ্ধান্ত অনুসারে তিনি যুদ্ধ ঘোষণা এবং শান্তি স্থাপন করেন। মানে একটা ধরো পাকিস্তান আমরা আক্রমণ করেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন মানে যুদ্ধ করুম না করতাম না, এটা রাষ্ট্রপতি যদি কয় করুম, নাহলে করতাম না। অবশ্য রাষ্ট্রপতির ক্ষমতা লোকসভার আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে যদিও এটা একটু হয় লোকসভারও জানাতে হইব, তারপরেও মেইন ক্ষমতাটা তার উপর থাকে। 10 নম্বর রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা। সামরিক ক্ষমতা তো আইলে তোমরা এডি করবা, ওই সেনাবাহিনী, স্থল, বিমান, নৌ এডির প্রধান এডি আর কি। কিন্তু শাসন সংক্রান্ত ক্ষমতা আইলে তখন কবা যে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, পার্লামেন্ট সংক্রান্ত ক্ষমতা। দুইটা ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা মানে কিটা? তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করতে পারে, রাজ্যপালদের নিয়োগ করতে পারে। আমরা কই না রাজ্যপাল কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ওই রাষ্ট্রপতির দ্বারা। এটা আর কি রাষ্ট্রপতির ক্ষমতাগুলি কি কি? কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করতে পারবো, রাজ্যপালদের হ্যাঁ নিয়োগ করতে পারবো, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করতে পারবো, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের, উচ্চ পদস্থ পদাধিকারীদের নিয়োগ করতে পারবো সে। এবার পার্লামেন্ট সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে পারবো, মানে করতে পারবো যে এটা মিটিং হবো না হইতো না, স্থগিত রাখতে পারবো, মানে এটা বন্ধ, যে আজকে পার্লামেন্টের অধিবেশন বন্ধ হয়ে এটা রাখতে পারবো। বা প্রয়োজন বোধে, প্রয়োজন করলে বা প্রয়োজনে হইলে নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিতে পারেন এটা। এবার বেশি নাই, কত প্রশ্ন করামো আছে কয়টা? এই 14টা। হ্যাঁ, তাহলে 2 মান শেষ। এবার দেখো 10 নম্বর পর্যন্ত। না না সব দেখো না, এবার হচ্ছে 11 নম্বর। হ্যাঁ, ভারতের পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? পার্লামেন্ট ওই কোশ্চিনে পার্লামেন্টের দুইটা কক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এই দুইটা একসাথে হইয়া কি হয়? পার্লামেন্ট হয়। ঠিক আছে। এবার পার্লামেন্টের আরেকটা নাম আছে সংসদ। পার্লামেন্টের আরেকটা নাম আছে সংসদ। এবার পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? দেখো, ভারতীয় সংবিধানের পঞ্চবংশের সংবিধান। সংবিধান জিনিসটা কি তো জানো নি? দেখো, সংবিধান মানে হয়েছে যে একটা দেশ, হ্যাঁ, আমাদের ভারতবর্ষ স্মারকলিপি হলো কিতা, একটা কোম্পানি কেমনে চলবো বা সরকার কেমনে চলবো, এটা হলো যেটা লিপিত থেকে স্মারকলিপি, বুঝছো নি? আর পুরা একটা দেশ মানে পুরা ভারতবর্ষটা কেমনে কেমনে চলবো। ধরো আমরা ধরো এই 18 বছর নিচে মায়েরা বিয়ে দিলে কেস হবো, ছেলেরা 21 বছর কেস হবো, এরকম একটা নিয়ম। তারপরে ধরো হেলমেট না দিয়ে চালাইলে বাইকে জরিমানা, এটা একটা নিয়ম। তারপরে কোনো মানে যে কোনো খারাপ কাজ করলে যে যত কিছু, যত নিয়মগুলো আছে, এই নিয়মগুলা নিশ্চয় কেউ না কেউ কোনো সময় বানাইছে, সব সরকার মিলাইয়া, সব মানুষ মিলিয়ে বানাইছে। এটি বানাইয়া এটি তো কোনো জায়গায় লেখা রাখছে, এটা কি এমন মুখে মুখে কইছে? এটা সব ভারতের মধ্যে যত রকম নিয়ম আছে, ঠিক আছে তো। যেমন এ মানে টেটের মাধ্যমে স্কুলের মাস্টার নিয়োগ করতে হবো, চাকরির মাধ্যমে মানে পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগ করতে হবে, যত রকম নিয়ম আছে সব নিয়মগুলি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। প্রায় 200 জনের উপর মানুষ একদম ভারতের সব জায়গাতুন গুরুত্বপূর্ণ বড় বড় গুরুত্বপূর্ণ মানুষেরই যাইয়া, মানে তারা অনেক দিন বইয়া সব গুরু মানে মানে জ্ঞানী মানুষটি একসাথে বইয়া মানে কি কি নিয়ম হইতে পারে, ভারত কেমনে চলবো, এটা সুন্দর করে নিয়ম একটা একটা বার করে একটা একটা বার করে প্রায় 2 বছরের উপর সময় লাগছে এই সংবিধান এটা বানাইতে।
মানে এই নিয়মটি বানাইয়া যে বইয়ের মধ্যে লিখছে এইটার নাম হচ্ছে সংবিধান, বুঝছো নি? এটা হচ্ছে সংবিধান। এবার এই সংবিধানের মধ্যে সব থাকবো, রাষ্ট্রপতি কেমনে নির্বাচিত হবো, রাজ্যপাল কেমনে নির্বাচিত হবো, এটা কি হিসেবে থাকবো জানো নি? ধারা 1, ধারা 2, ধারা 3, ওই ধারা এটি পাই যে একটা সিরিয়াল নাম্বার তো থাকবে 1, 2, 3 এমন না। 1, 2, 3 হলে তো 100টা নিষিদ্ধ থাকবো, কত শত শত থাকবো নিয়ম। এরকম এটির নাম হচ্ছে মানে সংবিধান, বুঝছো নি? এবার এই সংবিধানের মধ্যে সব নিয়ম থাকবে। সংবিধানের পঞ্চম অংশের মানে অনেক অংশ থাকে, পাট পাট করে পঞ্চম অংশের 2য় অধ্যায়ে কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলে অভিহিত করা হয়েছে, বুঝছো নি? মানে ওই অংশে কেন্দ্রীয় আইনসভারে করেছে পার্লামেন্ট। ভারতের সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। পার্লামেন্ট হলো কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ। সংবিধানের 79 নং ধারা অনুযায়ী, ওই 79 নং ধারা গেছে ওই উচ্চ রাজ্যসভা হইল রাজ্যসভা, আর নিম্নকক্ষ হইল লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। মানে 3টে জিনিস নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। 1 নম্বর রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, এই 3টার নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। রাজ্যসভা হলো উচ্চকক্ষ আর কি, আর নিম্নকক্ষ হলো লোকসভা। এক মানেরও হইতে পারে। সংবিধানের আমরা কই না এই যে পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? হ্যাঁ, এই রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত। এর লেগে আমরা কই আর কি পার্লামেন্টের উচ্চকক্ষ কোনটি? রাজ্যসভা। তাহলে পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? 3টা জিনিস নিয়ে, রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। এর তো লিখলে তো 2 দিতে ন, এর উপরেটি লেখছি আর কি, বুঝছো নি? শেষ এটা মোটামুটি। এবার 12 নম্বর, রাজ্যসভায় সদস্য হতে গেলে প্রার্থী কি যোগ্যতা থাকতে হবে? কারণ আমি যদি কই আমি রাজ্যসভায় ভোটে দাঁড়াবো, হইব না? হইতো না। এটা একটা নিয়ম আছে। নিয়ম কি? অবশ্য ভারতীয় নাগরিক হইতে হবে। অন্য দেশের থেকে, বাংলাদেশের থেকে বিস্তর মানুষ আগে থাকে না, এরা যদি কয় হবনি না, ভারতীয় নাগরিক হইতে হবো। 2 নাম্বার, ন্যূনতম 30 বছর বয়স হইতে হবো। মানে তার যে ব্যক্তি দাঁড়াবো তার বয়স কমের মধ্যে 30 হইতে হবে, 30-এর থেকে বেশি যা হোক। আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্টে যে যোগ্যতা স্থির করা হইব প্রার্থীর, সেই সব যোগ্যতার অধিকারী হইতে হইব। যে যোগ্যতা আমি কই দিব অধিকার হইতে হইব। তাছাড়া 1951 খ্রিস্টাব্দে প্রণীত জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে জম্মু ও কাশ্মীর বাদে ভারতের যে কোনো রাজ্য থেকে রাজ্যসভার জন্য নির্বাচন প্রার্থীকে সংসদ রাজ্যের যে কোনো লোকসভা কেন্দ্রে ভোটদান হতে হবো। মানে জম্মু কাশ্মীর বাদ দিয়ে আরই এটার থেকে 2 মানে নেব। তোমরা 1, 2, 3 শিখলে হইব। ঠিক আছে? হ্যাঁ, 1, 2, 3টা পয়েন্ট শিখলে হইব, বুঝছো নি? 2 মানে নেব তো। এবার বড় প্রশ্ন হইব, মানে এই দিক থেকে 2 মানে নেব। এবার লোকসভা সদস্য হতে গেলে অবশ্য ভারতের নাগরিক হতে হবো। ওইটার তো আছে, এটার তো আছে। কমপক্ষে 25 বছর বয়স হতে হবো। রাজ্যসভা হলো উচ্চকক্ষ হইলে তো বয়স একটু বেশি হইতে হবো, আর লোকসভা তো নিম্নকক্ষ, এর লাগে বয়স 25 বছর হলে যথেষ্ট। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে লাভজনক কোনো পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না। মানে হ্যাঁ, যদি কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে স্টেট বা সেন্ট্রাল আর কি কোনো সরকারি চাকরি করে, তাহলে হ্যাঁ আর থাকতো না, বুঝছো নি? কারণ হ্যাঁ অলরেডি একটাতে আছে, হ্যাঁ আবার একটাতে কেন যাবো? যেতে পারতো না। বিচার ত্যাগ করে যেতে পারবো, ধরো আগেটা আমি করতাম না, তখন যেতে পারবো। বিচারালয় কর্তৃক ঘোষিত বিকৃত মস্তিষ্ক বা দেওয়ালিয়া হইতো না। দেওয়ালিয়া মানে অনেক মানুষ আছে, অনেক মানে দেনা থাকে, সরকারের থেকে ব্যাংকের লোন লইছে, আমি 5 লাখ টাকা লোন লইছি, তখন হে মানুষটা যদি যায় কয় সরকারের যে আমার আজ থেকে তোমরা সরকারের কোনো সুযোগ সুবিধা দরকার নাই, আমার কোনো ব্যাংক, আমার কোনো রেশন কার্ড লাগতো না, আপনার কোনো সুযোগ সুবিধা আমার দরকার নাই, আমি ঘুরে ঘুরে থাকুম, আমার কোনো কিছু লাগতো না, তখন এটির কয় দেওয়ালিয়া। এবং দেওয়ালিয়া হইলে ওই যে 5 লাখ টাকা লোন লইছে এটাও তার দম লাগতো না, মাফ হয়ে যাবো একবারে। ও সত্য একটাই, হে আর কোনো সরকারের সুযোগ সুবিধা পাইতো না জীবনে, বুঝছো নি? বিকৃত মস্তিষ্ক মানে পাগলে গেলে হইতো না আর কি। হ্যাঁ, কিন্তু এবার 14 নাম্বার, 14, 15, হ্যাঁ
15 নম্বর এতক্ষণ করছে যে লোকসভা রাজ্যসভা, এটা বুঝল লোকসভা রাজ্যসভা পার্থক্য। রাজ্যসভা মানে উচ্চকক্ষ না, একটা পয়েন্ট। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, 2টা পয়েন্ট। রাজ্যসভার সদস্য হতে হলে কত বছর বয়স লাগবে? রাজ্যসভা বেশি না, 30 বছর লাগবে, এটা একটা পয়েন্ট না, এটা দিছি না, তোমরা পাচ্ছ। আর লোকসভা হলে 25 বছর হতে হবে। হ্যাঁ, রাজ্যসভার সদস্যদের না না আমি সেটা দিছি না, পয়েন্টটা দিছি না। এবার 3 নম্বর পয়েন্ট, যেমন রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হয়। মনে রাখবা কেমনে 6, 5 কেমনে মনে রাখবা? রাজ্যসভা হয়েছে উচ্চকক্ষ না, তো উচ্চ হলে তো বেশি থাকবে, 30টাও বেশি, 25-এর থেকে 5-এর থেকে 6টাও বেশি, এলে এমনি মনে রাখবে আর কি। রাজ্যসভার সদস্যদের 6 বছরের জন্য নির্বাচিত করা হয়, আর লোকসভা হলো 5 বছরের জন্য। প্রশ্ন আইব যে লোকসভা সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। তোমরা মনে মনে ভাববা যে মা 5 না 6, ওই তখন মনে যায় বুঝে উচ্চকক্ষ তো হচ্ছে রাজ্যসভা, তখন তো ওরা বেশি হবো। হ্যাঁ, এবার রাজ্যসভার অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হবো। রাজ্যসভা সবচেয়ে বেশি 250 জন, আর লোকসভা অনধিক 550 জন। হ্যাঁ, আচ্ছা 550 বা 52, এটা একটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে রাজ্যসভা হইলেও 250 জন, এটা কিন্তু আবার কম আছে, মানে বিপরীত। রাজ্যসভা মানে উচ্চকক্ষ বেশি জনের হবের কথা, কিন্তু ওই মানুষের ক্ষেত্রে এটা কম আর কি, ঠিক আছে। এটা একটু দেখে নিবা। এটার থেকে কোশ্চেন 1 মানের কোশ্চেনও হয়ে গেছে মনে করো। হ্যাঁ, 14 নম্বর 14, সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয় কেন? সংবিধান মানে তো বুঝছি কি কইছে, একটু কইছে না, সংবিধান মানে হচ্ছে যে ওই সব নিয়ম এগেন যে জায়গাতে লেখা আছে, এটা কোনো সংবিধান। এই সংবিধানের অভিভাবক বলে কেন সুপ্রিম কোর্টকে? কারণ ভারতের মধ্যে সংবিধানের যত নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলোর বিরুদ্ধে কেউ কিছু করলে এটার শাসন মানে শাস্তি দিবের ক্ষমতা একমাত্র কার বেশি আছে? সুপ্রিম কোর্টের। কারণ সংবিধানের একটা নিয়ম নীতি তো থাকবো, এই নিয়ম নীতি ভারতবর্ষের কোনো মানুষ যদি ভাঙিয়ে এলা, আদেশ অমান্য করে, এটার বিরুদ্ধে তো শাস্তি দেওয়ার জন্য আদালত আছে। আদালতটা মেন 2 রকম, একটা হলো হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট। সবচেয়ে বড় কোন? সুপ্রিম কোর্ট। যত রকম কেস এটি আছে, যদি জেলা আদালত আছে, বিস্তার আদালত থাকে, ছোটো ছোটো থেকে পঞ্চায়েতের একটা আদালত, বুঝছো নি? তো পঞ্চায়েত আদালত আছে, জেলা আদালত আছে, এরপরে রাজ্য আদালত, এরপরে রাষ্ট্র যেটা আছে হাইকোর্ট আছে। এটির মধ্যে যদি কোনো কাজ না হয়, একদম মারাত্মক মানে ঘটনা এটি সুপ্রিম কোর্টে যাব, বুঝছো নি? এই সুপ্রিম কোর্ট হচ্ছে মেন হেড, এর লেগে তারে কয় অভিভাবক, বুঝছো নি? দেখো পরিধি, ব্যাপকতা, বৈচিত্র্যের দিক দিয়ে ভারতের সুপ্রিম কোর্টের স্থান পৃথিবীর অনন্য। মানে ভারতের সুপ্রিম কোর্ট এত বড় যে পৃথিবীর মধ্যে অনন্য। আইন বিভাগ প্রণীত আইন রাষ্ট্রপতি রাজ্যপালের আদেশ নির্দেশ সংবিধানের বিরোধী হয়েছে কিনা তার বিচার করে দেখার জন্য সুপ্রিম কোর্ট বিচার বিভাগের সমীক্ষা করতে পারেন। সুপ্রিম কোর্ট এইভাবে বিভিন্ন সময় পার্লামেন্ট প্রণীত রাষ্ট্রপতির নির্দেশ বাতিল করেও দিতে পারে। সংবিধানের অভিভাবকত্ব বজায় রাখেছে, বুঝছো নি? সব কিছু কারণে সুপ্রিম কোর্টের সংবিধান বলে, বুঝছো নি? তাহলে পলিটিক্যালের আপাতত এটি আছে না, ইচ্ছুকের এটি যদি কেউ মনে করো যে দেখবা, এটা হলো সম্পূর্ণ তোমরা ইচ্ছা, তুমি যদি দেখবে মনে করো একটু দেখি লাগো, ভালো হইব, ঠিক আছে আপাতত আর কি। তবে মেইন যেটি দিছি এটি হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। কোশ্চেন কোরআন থেকে আয় তো তুমি জানো না, আমিও জানি না। হ্যাঁ, একটু দেখলে বা তাহলে ওই 14টা হলো মেইন। তাহলে কি বুঝছি, এই প্রথম চ্যাপ্টার থেকে 2 মানের একটা আইব শুধু, ঠিক আছে। এবার নেক্সট চ্যাপ্টার কি? গণতন্ত্রের অধিকার সমূহ। এটার থেকে কি আইব? 2 মানও আইব, 4 মানও আইব। প্রথম চ্যাপ্টার যেটা একটু আগে কইছিলাম, এটা হলো চ্যাপ্টার নাম তো আবার দেখাই, এটা হ্যাঁ প্রতিষ্ঠাসমূহ কাজ। এটার থেকে এমসিকিউ 2টা আইব, 1 মান 4টা, তাহলে 4 2 6টা, 2 মানে 2টা আইব, বুঝছো নি? শিখবা কিন্তু ওই 14টা থেকে নামাইতে পারে, শিখবা তাহলে 10 নাম্বার আইব, বুঝছো নি? 1 মান কিন্তু 6টা আইব, কিন্তু কম না কিন্তু। হ্যাঁ, তো অতএব নেক্সট ডেটে তোমরা পড়া হয়েছে যে ওয়ার্কবুক, প্রথম চ্যাপ্টার ওয়ার্কবুকের সব
আর 2 মানের 14টা। ঠিক আছে, 15টা। আজকের জন্য টাটা।